আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে তার একটা আসলে ওভারভিউ দেখি। প্রথম সেকশনটা আমরা দেখাবো যে ইনস্টল ডার্ট কিভাবে ইনস্টল করবেন। দেন পরে আমরা দেখব বেসিক ডার্ট প্রোগ্রাম। দেন আমরা ভেরিয়েবলস ইন ডার্ট। এই তিনটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি আমরা ইনস্টল পার্টে, হ্যাঁ, যাতে আমরা ডার্ট অলরেডি শিখবো বিবেচনা করে ফেলছি, সেক্ষেত্রে আমাদের ইনস্টল পার্টটা দরকার আছে। ইনস্টল ছাড়া আমরা কিভাবে করব কোড। ডার্ট ইনস্টলেশন মাল্টিপল ওয়েতে আপনারা ডার্টটা ইনস্টল করতে পারবেন। সেটা আপনি উইন্ডোজও পারবেন, লিনাক্সও পারবেন, ম্যাকও পারবেন। এবং ডার্ট আপনারা এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ডার্ট কিন্তু আমরা অনলাইনেও করতে পারবো, ব্রাউজারের মধ্যেও কিন্তু আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে পারবো। প্রথমে হলো যে রিকোয়ারমেন্ট, আপনার কি লাগবে ডার্ট ল্যাঙ্গুয়েজ শিখতে হলে এবং আপনার মেশিনে ডার্টটা সেট আপ করতে হলে আপনার প্রথমত ডার্ট এসডিকেটা লাগবে। এসডিকে হলো যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যেটার উপর আসলে ডার্ট ল্যাঙ্গুয়েজটার আমাদের কোডগুলো রান হবে, মেইন মেশিন কোডে যেটা রূপান্তর করবে সেটা লাগবে, এসডিকে লাগবে। দেন আপনাদের এখানে ব্যবহার করতে পারেন এডিটর হিসেবে বিএস কোড এবং আদার এডিটর ইন্টেলিজ আইডি ব্যবহার করতে পারেন, অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে পারেন। আমি রেফার করব যে আপনারা বিএস কোডটা ইউজ করেন, সাথে সাথে আইডিটাও ইউজ করতে পারেন। দেন আসেন ডার্ট উইন্ডোজ ইনস্টলেশন। এই পার্টে আমরা মূলত দেখব কিভাবে উইন্ডোজ মেশিনে ডার্টটা ইনস্টল করতে হয়। প্রথম স্টেপ হলো ডাউনলোড ডার্ট এসডিকে ফ্রম হিয়ার। আমরা ডার্ট এসডিকে ডাউনলোড করতে হবে। দেন কপি ডার্ট এসডিকে ফোল্ডার টু ইউর কারেন্ট সি ড্রাইভ। দেন অ্যাড, আমরা এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা অ্যাড করতে হবে। আমাদের কমান্ডটা ওপেন করতে হবে, সেখানে আমরা ডার্ট ভার্সন লিখব। দেন চেক করব আমাদের ডার্টটা ইনস্টল হয়েছে কিনা, মেশিনে ডার্ট সেট আপ আছে কিনা। ইনস্টল বিএস কোড অ্যান্ড অ্যাড ডার্ট এক্সটেনশন। এই স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ আমাদের ডার্টটা সেট আপ হয়ে যাবে। স্টেপ হিসেবে আমরা প্রথমে চলে যাচ্ছি ডাউনলোড এসডিকে। কীভাবে আপনারা এসডিকেটা ডাউনলোড করবেন সেটা একটু আমি দেখাচ্ছি। আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ডার্ট এসডিকে কীভাবে ডাউনলোড করবেন। যে ব্রাউজারে আপনি গিয়ে সার্চ করবেন ডার্ট এসডিকে আর্কাইভ লিখে, অথবা ডার্ট এসডিকে লিখে সার্চ করলে কিন্তু প্রথম যে লিঙ্কটা আছে সেখানে চলে যাবেন। দেখেন এখানে আমি একটু আপনাদেরকে বলি বিষয়টা, সেটা হলো স্টেবল চ্যানেল একটা আছে বেটা চ্যানেল, ঠিক আছে। আমরা সবসময় ব্যবহার করব স্টেবল চ্যানেলটা আমরা ব্যবহার করব। এখন দেখেন প্রথমে যে ভার্সনটা দেখাচ্ছে এটা হলো 3.6.1 হলো কারেন্ট ভার্সন, আপডেট হয়েছে এই ভার্সনটা। ম্যাক, লিনাক্স এবং উইন্ডোজ তিনটা আছে, তো আমরা উইন্ডোজের জন্য নামাবো, সেজন্য আমরা উইন্ডোজ সিলেক্ট করছি। 3.62 ভার্সন, এখানে আমরা জাস্ট ক্লিক করব, ডাউনলোড হবে এবং রিলিজ টাইমটা দেখাবে। এখন আমার এই ভিডিওটা যারা পরবর্তীতে দেখবেন, সবসময় কারেন্ট যে ভার্সনটা আছে, আপডেট যে ভার্সনটা থাকবে, আপনারা সেই ভার্সনটা কিন্তু ডাউনলোড করে নেবেন। জাস্ট এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে এইভাবে একটা উইন্ডো চলে আসবে। দেন এখানে যদি আমরা স্টার্ট ডাউনলোড ক্লিক করি, স্টার্ট ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আমাদের ডাউনলোডটা কমপ্লিট। হ্যাঁ, আমরা এখন ফোল্ডারটা ওপেন করে নেব। সেম এরকম একটা ফোল্ডার আপনারা পাবেন ডাউনলোড হওয়ার পর, জিপ নামে একটা ফোল্ডার পাবেন। এখন এটাকে কি করতে হবে, আপনারা উইন্ডোটা ইনস্টল করে নেবেন, যাদের কম্পিউটারে নেই তারা উইন্ডোটা ইনস্টল করে নেবেন। দেন আপনারা এখানে এক্সট্রাক্ট টু ডার্ট এসডিকে, হ্যাঁ, এটাকে আমরা ভেঙে ফেলবো। এখন এটা এক্সট্রাক্ট হওয়া শুরু করবে। ডার্ট এসডিকেটা এক্সট্রাক্ট হওয়ার পরে এই যে ফোল্ডারটা আছে ডার্ট এসডিকে মেন, এই ফোল্ডারটা আমরা এই ফোল্ডারটাকে এখান থেকে কপি করব। আমি আগেই বলিনি, এনভায়রনমেন্ট সব উইন্ডোজ সব মেশিনে কিন্তু একই এনভায়রনমেন্ট থাকবে, এনভায়রনমেন্ট সেটআপটা কিন্তু সেম থাকবে, এনভায়রনমেন্ট সেটআপ চেঞ্জ হবে না। বাট ডিফারেন্ট আইডিতে গিয়ে বিভিন্ন সেটিং করে আমরা এক্সটেনশনটা ডাউনলোড করে নেব, সেটা বিভিন্ন আইডি ভেদে আমরা সেটা করব। কিন্তু আমরা এনভায়রনমেন্ট যেটা একবার সেটআপ করব সেটা একবারই, বিভিন্ন আইডির জন্য কিন্তু সেটআপ করা প্রয়োজন নেই। এটা মাথায় রাখবেন যে আমি এখন ইন্টেলিজ আইডির জন্য একটা এনভায়রনমেন্ট সেটআপ করব, আবার বিএস কোডের জন্য একটা সেটআপ করব না, এনভায়রনমেন্ট একবারই সেটআপ হবে। দেন এখানে আমরা চলে যাব সি ড্রাইভে। আমার এখানে সবসময় সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে গিয়ে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা ফোল্ডার করবেন। হ্যাঁ, ফোল্ডারের নামটা অবশ্যই আপনারা একটা ফোল্ডারের নাম দিবেন, সেটা দিবেন এসআরসি। আমি অলরেডি এসআরসি নামে একটা ফোল্ডার দিয়ে রেখেছি। দেখেন এই নামটা আপনারা ব্যবহার করবেন, সেম এই নামটাই। হ্যাঁ, জাস্ট এখানে এসে আপনারা ডার্ট এসডিকেটা পেস্ট করে দেবেন। দেন আপনারা এটাকে ক্লোজ করে দিবেন। এখন আপনারা সার্চ মেনুতে যাবেন, এনভায়রনমেন্ট লিখে সার্চ করবেন। এনভায়রনমেন্ট সার্চ করার পরে এনভায়রনমেন্ট ওপেন করে নেবেন। দেখেন সিস্টেম প্রপার্টিজ অ্যাডভান্স অপশন, এখন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস,
এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে যে ফাইলটা আপনারা সেট করেছেন ডাট এসডিকের, এই এসডিকের ভিতরে ঢুকে কিন্তু এই যে পার্টটা কপি করতে হবে। হ্যাঁ, আমরা জাস্ট এখানে উপরে ক্লিক করলে পার্টটা কপি হয়ে যাবে, ভিনের ভিতরে না, কিন্তু জাস্ট আমরা এসডিকের ভিতরে ঢুকে পার্টটা কপি করলাম। এই পার্টটা পুরোটা কপি করলাম। কপি শেষে আমরা এখন চলে যাব পাতে। এই যে পাত দেখতেছেন, এই পাতের উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে নিউতে ক্লিক করতে হবে। দেন নিউর পরে এখানে জাস্ট আমরা পেস্ট করে দেবো, অলরেডি আপনারা বুঝেছেন। দেন আমরা ওকেতে পেস্ট করব, আবার ওকেতে পেস্ট করব, দেন ওকেতে পেস্ট করব। আপনি অবশ্যই মনে রাখতে হবে কোন এসডিকেটা আপনি কপি করবেন। আমি আবার দেখাচ্ছি, যে এসআরসির মধ্যে আমরা যে ফোল্ডারটা রাখছি এই পার্টটা কিন্তু আমরা কপি করব। আমরা এই পার্টটা কিন্তু কপি করব, দেন অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে এনভায়রনমেন্ট দিয়েছি সেভাবে সেট আপ করবো। এখন আমরা মূলত সিস্টেমে চেক করবো যে ডাটটা কি আসলে প্রপার ইনস্টল হয়েছে কি হয় নাই। সেই জন্য আমরা চলে যাব সিএমডিতে। সিএমডিটা ওপেন করে নেব। সিএমডিটা ওপেন করে আমরা জাস্ট ডাটের কমান্ড লিখব, ডাট ভার্সন। আমরা ভার্সনটা চেক করব। দেখতে পাচ্ছেন ডাট এসডিকে ভার্সন 3.6.1 এবং কবে রিলিজ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে অলরেডি। আপনার মেশিনে কিন্তু সেট আপ হয়ে গেছে। আপনারা কি লাইনে আছেন? হ্যাঁ ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা যখন ফ্লাটার ইনস্টল করবো তখনও তো সি ড্রাইভে একটা এসআরসি ফোল্ডার দিয়ে ক্রিয়েট করবো, তাই না? তখন ইয়া হয়ে যাবে না, এক্সিস্টিং ফোল্ডার হয়ে যাবে না দুইটা? হ্যাঁ, অবশ্যই ভালো একটা কোশ্চেন। তখন আসলে ফ্লাটারের মধ্যে বাই ডিফল্ট ডাট থাকেই, সেক্ষেত্রে আমাদের এসডিকে প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে ফেলবো। এই এসডিকেরা ফ্লাটার এসডিকের ভিতরে বিল্ট ইন অবস্থায় থাকে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, কারণ আমরা এসডিকে রাখবো না, তখন আমরা জাস্ট ফ্লাটার দিয়ে ফ্লাটার এসডিকে সেট আপ করলে সব কিছু হয়ে যাবে। এখন পর্যন্ত তো আসলে কারো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তার মানে আপনারা এটা সুন্দরভাবে করতে পারবেন। আমি যেভাবে দেখেছি গাইডলাইনটা দিয়েছি সেটা ফলো করলে পারবেন। তার মানে আমাদের ডাউনলোড এসডিকে করা হয়ে গেল। কপি ফোল্ডারটা সি ড্রাইভে আমরা নিয়ে পেস্ট করে দিলাম। দেন আমরা এখানে এই যে এসডিকে পার্টটা কপি করলাম, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গেলাম এবং ভেরিয়েবলের পার্টটা আমরা সিলেক্ট করলাম। দেন আমরা কমান্ড প্রম্পটে আসলাম, টাইপ করলাম ডাট ভার্সন লিখে, দেন আমরা চেক করলাম আছে কিনা। এখন হবে ইনস্টল বিএস কোড অ্যান্ড অ্যাড এক্সটেনশন। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি আমার বিএস কোডে। বিএস কোডটা কীভাবে ইনস্টল করবেন আমি অলরেডি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন। ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আর যদি কেউ না পারেন অবশ্যই আমরা তো আছি, আমরা আপনাদেরকে হেল্প করব। বিএস কোড লিখে আপনি সার্চ করলেন, বিএস কোডটা ওপেন করলেন। বিএস কোডটা যখন ওপেন করবেন আপনারা আপনাদের ইনস্টল করার পরে কিন্তু ওপেনটা করবেন। ইনস্টলটার প্রসেস যে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন সেমভাবে ইনস্টল করবেন। এখানে দেখেন একটা এক্সটেনশন নামে একটা ঘর দেখতেছেন আপনারা। এই এক্সটেনশনের শর্টকাট হলো Ctrl+Shift+X, একসাথে চাপ দিলে এক্সটেনশনটা আসবে। এখন আমরা এখানে লিখবো ডাট লিখে, কারণ আমাদের ডাট যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু এখানে আমাদের ইনস্টল করতে হবে, সেজন্য আমরা ডাটটা লিখে নিলাম। লেখার পরে যে ভুলু যে চিহ্নটা আছে, ভেরিফিকেশন যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন এবং আপনারা সেখানে ইনস্টল করে নেবেন। আপনাদের সেখানে ইনস্টল দেখাবে, কারণ আমি ইনস্টল করে নিয়েছি সেই জন্য আমার এখানে আনইনস্টল দেখাচ্ছে। আপনারা এটাকে ইনস্টল করে নেবেন, দেন আপনাদের কাজটা হয়ে গেছে, দ্যাটস ইট। আর কিছু করা লাগবে না, ডাটা আপনার বিএস কোডে সেট আপ হয়ে গেছে। দেন আমাদের ইনস্টলেশন শেষ। হ্যাঁ, ইনস্টলেশন পার্টটা আমি দেখিয়ে দিয়েছি, তার মানে এখানে কারো সমস্যা হওয়ার কথা না। দেন আমরা চলে যাচ্ছি ডাটের বেসিক প্রোগ্রামে। হ্যাঁ, বেসিক প্রোগ্রামে কিছু স্লাইড আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডাট বেসিক প্রোগ্রাম, বেসিক প্রোগ্রামের প্রথম আসেন আপনি কিভাবে একটা ডাটের প্রজেক্ট ক্রিয়েট করবেন। আপনি তো ডাট ল্যাঙ্গুয়েজ শিখবেন, সেক্ষেত্রে প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সেট আপ টু ক্রিয়েট ডাট প্রজেক্ট। প্রথমে আপনার কী করতে হবে, ওপেন ফোল্ডার লোকেশন অ্যান্ড অন কমান্ড প্রমোটে গিয়ে আপনি অথবা টার্মিনালে যেতে পারেন, অ্যাজ ইউজ উইশ। আপনি একটা টাইপ করবেন, কি টাইপ করবেন, কমান্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ক্রিয়েট প্রজেক্ট, এবং প্রজেক্ট নেম দিতে হবে। এটা আপনি আপনার মতো করে দিবেন। সবসময় মনে রাখবেন প্রজেক্ট নেম দেওয়ার সময় আপনারা অলরেডি লোয়ার কেস ব্যবহার করবেন, ঠিক আছে? আর যদি আপনি স্পেসিফিক কোনো ওয়ার্ড লিখতে চান বা একটা ওয়ার্ড আমরা প্রজেক্ট নেমটা বড়, যেমন ফার্স্ট অ্যাপস, সেক্ষেত্রে একটা আমরা আন্ডারস্কোর দিয়ে সেটাকে সেপারেট করলাম। এটা হলো একটা মানে ভালো গুড প্র্যাকটিস। দেন আপনারা প্রজেক্টটা ক্রিয়েট করার পরে আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো কোড এডিটরে গিয়ে আপনারা প্রজেক্টটাকে ওপেন করতে পারেন এবং আপনারা চাইলে কমান্ড লাইন দিয়েও কিন্তু ডার্ট প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারেন। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন চাকরির ইন্টারভিউতে যাবেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে কোনো কোড এডিটর বা দিবে না। অনেকে কোড এডিটর না দিয়ে বলবে যে একটা ডার্ট প্রোগ্রাম রান করে দেখাও।
সেক্ষেত্রে আপনাদের গুড প্র্যাকটিস হলো প্রথমে তো আমরা এসে আপনারা চেক করবেন যে ওই মেশিনে আদৌ কি ডাটা এসডিকে আছে কি না। ওনারা বলবে না যে এসডিকে আছে বা নাই, কিছুই বলবে না, কারণ আপনাকে টেস্ট করার জন্য। সেক্ষেত্রে আপনি সেমভাবে ডাট তারপরে আপনি ভার্সন লিখে, যেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, চেক করে নিলেন। তার মানে আপনি শিওর এখানে ডাটা এসডিকে আছে অলরেডি। হ্যাঁ, ডাটা এসডিকে ইনস্টল করা আছে, তার মানে আপনার কোনো সমস্যা নেই। আপনি যেটা বলছে উনি এটা করতে পারেন। এখন উনি বলতেছে হ্যাঁ আপনি আমাকে কমান্ড লাইনে প্রোগ্রামটা করে দেখান। কমান্ড লাইনে কিন্তু আমাকে প্রোগ্রাম ক্রিয়েট করে দেখাতে হবে এবং কমান্ড লাইনে সব কিছু করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন? প্রথমে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ডাট প্রজেক্ট। হ্যাঁ, এই যে ফোল্ডারটা আমরা এখানে ক্রিয়েট করেছি। দেন এইটা উপরে যে আপনারা যে লাইনটা দেখতেছেন, আপনারা জাস্ট এই লাইনে কিন্তু সিএমডি লিখতে পারেন। সিএমডি লিখে সুবিধা হলো এই লাইনে ডাইরেক্ট আপনারা কমান্ড লিখে লিখে, সেক্ষেত্রে আমরা প্রথমে দিচ্ছি ডাট, তারপরে আমরা একটা ক্রিয়েট, যে আমরা ডাটা প্রজেক্টটা ক্রিয়েট করবো সেই জন্য আমরা ক্রিয়েট দিয়ে দেবো, দেন একটা প্রজেক্টের নাম দেবো। আমি যখন এটা একটা কমান্ড, ঠিক আছে, প্রজেক্ট ওপেন করার জন্য এই যে কমান্ডটা আছে, এই কমান্ডটা দেখতে পাচ্ছেন। এতে কি হলো, আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন এখানে কিছু বাই ডিফল্ট কিছু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যেমন ডট গিট ইগনোর। তারপর এইগুলো হলো আমাদের মনে করেন যে মেটা ডাটা, এগুলো আসলে অটোমেটিক প্রজেক্ট ক্রিয়েট করার সময় এই ফাইলগুলো ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। দেন এখন আপনি এই যে রানিং পাব গেট এগুলো নিয়ে যখন আমরা কথা বলবো তখন আসলে এই বিষয়গুলো আমি আলোচনা করব। ক্রিয়েট প্রজেক্ট অলরেডি সাকসেসফুল, আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। অ্যাপস নামে দেখতে পাচ্ছেন আমার এই যে ক্রিয়েট অ্যাপস, এই নামটা দিয়েছি, এই নামে কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এখন আমরা কীভাবে রান করতে পারি? প্রথমে সিডি অর্থ হলো যে চেঞ্জ ডিরেক্টরি। এটা হলো যে আপনার একটা কমান্ড, উইন্ডোজের সিএমডির একটা কমান্ড, চেঞ্জ ডিরেক্টরি। আমরা ডিরেক্টরি চেঞ্জ করে কোথায় যেতে চাচ্ছি? অ্যাপসে যেতে চাচ্ছি। মানে এই ফোল্ডার ভিতরে যখন আমি এভাবে ঢুকবো, এই যে ক্লিক করে ঢুকে গেলাম, কিন্তু এখানে তো আমি ডাইরেক্ট যে ভিজুয়াল বেসিক সফটওয়্যার, তো এই কারণে আমি জাস্ট ইউজার ইন্টারফেস সহজ, এই জন্য ক্লিক করে ঢুকে গেলাম। কিন্তু প্রোগ্রামে এই হিসাবে ঢুকতে পারবে না। প্রোগ্রামে আপনি সিডি লিখে তারপরে আপনি যে ফোল্ডারে ঢুকবেন সেই ফোল্ডারে ঢুকতে হবে। জাস্ট আমি এখানে ইন্টার করলাম। দেখেন এর আগের কমান্ডে আমি কোথায় ছিলাম? প্রজেক্টে ছিলাম, ডার্ট প্রজেক্টে। কিন্তু এখন আমি কোথায় আছি? ডার্ট প্রজেক্ট /অ্যাপসে আছি। তার মানে আমি অ্যাপসের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, সেটা কমান্ড লাইন ব্যবহার করে। জাস্ট আমরা এখন কি রান, আমরা ডার্ট রান লিখে কমান্ডটা দেব। দেখেন আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে, আমাদের হেলো ওয়ার্ল্ড দেখাচ্ছে এবং 2042 দেখাচ্ছে। ক্লিয়ার? এখন তো রান করতে পারলেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। সেটা হলো যখন একটা ইন্টারভিউতে যাবেন আপনি, তখন আপনার জিজ্ঞেস করবো যে আপনি কোড এডিটরে একটা প্রোগ্রাম দেখে হেলো ওয়ার্ল্ডটা কোড এডিটর, কোনো এডিটর ছাড়াই আপনি নোটপ্যাডে করে দেখান। কারণ নোটপ্যাড সবাই জানে, নোটপ্যাড তো সব কম্পিউটারে আছে, তো নোটপ্যাড করে দেখেন কীভাবে দেখাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিউতে চলে যাবেন। আমি প্রজেক্টটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। প্রজেক্ট যাতে আপনারা জানেন কীভাবে করতে হয়, আমি প্রজেক্টটা ডিলিট করে দিলাম। কোনো প্রজেক্ট কিছুই নেই আমার এখানে, সব কিছু এমটি। এখন ডার্ট প্রজেক্টে ঢুকলাম, দেখেন আমার এখানে কোনো প্রজেক্ট নেই। আমি এখন একটা ফাইল নেব, এডিটর নেব, টেক্সট ডকুমেন্ট। কারণ টেক্সট ডকুমেন্ট একটা নাম দেবো আমি জাস্ট দিয়ে দিলাম হেলো। এবং মনে রাখতে হবে যাতে আমি একটা ডার্ট ফাইল তৈরি করবো, সেক্ষেত্রে আমার এডিটরের .txt শেষে কিন্তু এখানে হেলো .ডার্ট দিতে হবে। ডার্ট, এই ফাইলটা, এটা হলো ফাইল এক্সটেনশন, এটা মনে রাখবেন। ডার্টের সবগুলো ফাইল এক্সটেনশন হলো .ডার্ট। হ্যাঁ, আপনারা দেখবেন যেমন মাইক্রোসফট অফিসে আমরা কাজ করি, সেক্ষেত্রে ফাইল এক্সটেনশন হলো ডস। ঠিক, ক্লিয়ার? তেমনি ডার্টের ফাইল এক্সটেনশন হলো .ডার্ট। ইয়েস করে নিলাম, আমরা চেঞ্জ করে নিলাম। এখন এটাকে আমরা ওপেন করবো, কিসের মাধ্যমে ওপেন করব? আমরা একটা নোটপ্যাড ওপেন করবো। নোটপ্যাড ওপেন করলাম, এখানে কিন্তু কোনো কিছু নেই। এখন আমি প্রোগ্রামটা কীভাবে রান করব? সেমভাবে ভয়েড মেইন, দেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্যারেন্থেসিস দিয়ে শুরু করলাম। এখানে জাস্ট আমি একটা লিখছি প্রিন্ট। প্রথমে আমি এখানে ভয়েড মেইন লিখেছি, এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। জাস্ট আমি এখানে কোডটা এখানে লিখলাম, দেন এটাকে সেভ করলাম। সেভ করার পরে এটাকে আমি কেটে দিলাম, আমার কোড। এখন আমি এটাকে কিভাবে রান করব? প্রশ্ন হলো এটাকে আমি কিভাবে রান করব? আমি আউটপুটটা কোনো কোড এডিটরে দেখবো না, আমরা এটাকে সিএমডিতে দেখবো। সেক্ষেত্রে আমরা আবারও চলে যাব সিএমডিতে। চলে আসলাম সিএমডিতে, আমরা প্রজেক্টের ভিতরে আছি। এটাকে আমরা এক্সিকিউট করার জন্য আমাদের কমান্ড হলো, কমান্ডটা আমি দিচ্ছি ডার্ট, তারপরে দেন আপনি দেবেন হেলো, আপনার ফাইল নেম ডার্ট। দেখেন আমি এটার ভিতরে হেলো ওয়ার্ল্ড লিখেছি, হেলো ওয়ার্ল্ডটা চলে এসেছে। কিভাবে কমান্ডটা এক্সিকিউট করলাম সেটা দেখতে পারলেন। অনেকে আছে ভালো মানের ডেভেলপার, কিন্তু আসলে সিম্পল এটা না করতে করতে আসলে সব জিনিসের একটা প্র্যাকটিসের দরকার আছে। আপনি যখন এই প্র্যাকটিসটা করলেন না, আপনি সব কিছুই জানেন, কোড এডিটর দিয়ে কীভাবে করতে হয়, শর্টকাটে সবই জানেন, কিন্তু আপনি বেসিকটা জানেন না।
কিন্তু আপনি ইন্টারভিউতে প্রথম পর্যায়ে ফেল করে ফেললেন, তাহলে আপনার প্রথমত জানতে হবে যে আসলে প্রজেক্টটা বা আমি প্রজেক্ট ছাড়াও কীভাবে ডাটের দিকে থাকলে আমি নোটপ্যাডও কিন্তু ডাট প্রোগ্রাম করতে পারবো। আমি সাজেশন করব যারা একবারে নতুন শিখতেছেন তারা এইভাবে মোটামুটি কয়েকদিন একটু শিখে, এতে করে আপনার বিভিন্ন কিওয়ার্ড এবং বিভিন্ন ইয়েগুলো মনে থাকবে। আপনি আইডি ব্যবহার করে করলেন, সেখানে অটো সাজেশন আসবে, সেখানে আপনার শিখা হলো না, আপনার অটো সাজেশন আসবে। আপনি বয়েড লেখার আগেই সেই বয়েড সাজেস্ট করে দিল, আপনার প্র্যাকটিস হলো না। আপনি যখন ওখানে করার পরে ওই কোডগুলো আপনি এখানে ট্রাই করবেন এইভাবে টেক্সট এডিটরের মধ্যে, নোটপ্যাডের মধ্যে, তাহলে আপনার বানানগুলো মনে থাকবো। এখন আপনি সবগুলোর গুরুত্বটা বুঝতে পারবেন। সাপোজ ওখানে অটোমেটিক সাজেস্ট করে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বয়েড অটোমেটিক সাজেস্ট করতেছে, আমার লেখা লাগতেছে না, বয়েড মেইন, এটা হলো যে ডাটে অটো সাজেস্ট আছে, তো সেই জন্য অটোমেটিক সাজেস্ট করতেছে। এই দেখেন, এখন আমি যদি প্রিন্ট করি সেম আকারে, প্রিন্ট আমার এখানে অটোমেটিক সাজেস্ট করতেছে। আমি যখন ট্যাব বাটন প্রেস করব, ট্যাব করার সাথে সাথে আমার পুরো লাইনটা লেখা হয়ে যাবে। আমি এখানে এখন দেখেন আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, ধরেন আমি এখানে একটু ভুল করে ফেললাম, আমার কিন্তু ওখানে ইরর দেখাবে সাথে সাথে, কিন্তু এখানে ইররটা দেখাবে না। আমি এখানে সেমিকোলন দেই নাই, সেমিকোলনটা মিসিং করলাম। আমি জাস্ট এখানে সেভ করলাম এটাকে, দেন আবারও রান করি। যদি সিএমডিতে গিয়ে সিএমডিতে আমরা রান করি ডাট hello ডট ডাট রান করি, দেখেন এখানে কিন্তু আমার ইরোরটা চলে এসেছে, কিন্তু নোটপ্যাডে আপনি ডাইরেক্ট সরাসরি কিন্তু ইরোরটা শো করবে, আপনি তখন ওখান থেকে ঠিক করতে পারবেন। এখানে আপনি পারতেছেন না, দেখেন এখানে কিন্তু আবার ইরোরটা চলে এসেছে, কত নাম্বার লাইনে কোন জায়গায় ইরোর সব কিছু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে কোড এডিটরে কিভাবে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন সেটা দেখাবো। বিএস কোড ইউজ করে কিভাবে আপনি কোড এডিটরে ডাইরেক্ট প্রজেক্টটা ওপেন করতে পারবেন। সেজন্য আপনি চলে যাবেন বিএস কোডে। এখন দেখেন বিএস কোডে আপনি কিভাবে একটা প্রজেক্টটা রান করবেন। প্রথমে আপনি চলে যাবেন এই যে ভিউতে, হ্যাঁ এখানে একটু আলাদা সিস্টেম, এটা মানে ওই যে সেম ওই কোডটাই কিন্তু কমান্ড প্লেটে যে ওটা রান হয়, ঠিক আছে। আমরা যেটা ম্যানুয়ালি করি সেটা এখানে আমরা জাস্ট ক্লিক করে করি। এই যে এখানে দেখেন ডাট প্রজেক্ট, নিউ প্রজেক্ট, ঠিক আছে। ডাট নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেন আপনার এখানে আপনি কোন ধরনের প্রজেক্ট তৈরি করবেন, দেখেন এখানে আপনি অনেক ধরনের প্রজেক্ট তৈরি করতে পারেন। ডাট প্যাকেজ তৈরি করতে পারেন, তারপরে কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, সিএলআই অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। তাহলে আমরা কি তৈরি করব, আমরা এখানে হলো যে কনসোল অ্যাপ্লিকেশনটা তৈরি করব, কমান্ড লাইন অ্যাপ্লিকেশন। আমরা যাতে সবগুলো কমান্ড লাইনে করে করে দেখবো, সেগুলো কমান্ড লাইন অ্যাপ্লিকেশনটা তৈরি করব। আমরা সিলেক্ট করলাম, দেন এখন আপনি কোন ফোল্ডারে রাখবেন, ফোল্ডারে একটা লোকেশন দিবেন। আমি এখানে ডাউনলোড দিতে পারি, অথবা ডেস্কটপে গিয়ে ক্লাস 1 এর ফোল্ডার লোকেশনটা দিয়ে দিলাম, সেট ফোল্ডার লোকেশন। এখন প্রজেক্টের নাম দিবেন, অটোমেটিক একটা নাম কিন্তু এখানে দেখাচ্ছে। সেই নামটা হলো কি আপনার ডাট আন্ডারস্কোর এবং অ্যাপ্লিকেশন ডট ওয়ান। নেম কনভেনশনটা কিন্তু অটোমেটিক কিন্তু ডাটে কিন্তু সেটা ফলো করতেছে, দেখতে পাচ্ছেন। আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দিলাম, অটোমেটিক প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম ইয়েস আই ট্রাস্ট, আমরা এখানে ট্রাস্ট করতেছি, এটা কোনো ইয়ে না, এটা আপনারা দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন। দেখেন বাই ডিফল্ট কিন্তু আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন একটু সুবিধা হলো, যেখানে দেখতে একটু সুন্দর লাগতেছে না ভাই, বলেন তো আপনারা সত্যি করে। দেখেন বিভিন্ন কালিব্রেস, বিভিন্ন প্যাকেজ এক্সটেনশন আমি ইউজ করছি, আমরা ধরতে পারতেছি কোনটা আসলে কি ওয়ার্ড, কোনটা নেম, কোনটা কি, যেমন এটা আমি ধরতে পারতেছি। এখন দেখেন এখানে আপনি রানে যখন ক্লিক করবেন, দেখেন সেম আউটপুট এখানে চলে আসলো। হ্যাঁ, এখন আমরা দেখবো ইন্টেলিজ আইডিতে কিভাবে একটা ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করবেন। আপনারা নিউতে চলে যাবেন, দেন প্রজেক্ট, ফাইলে নিউ প্রজেক্ট, প্রজেক্টটা আসার পরে এখানে দেখেন ডার্ট আমাদের প্লাগইনটা তো সেট আপ করা আছেই। এই সেট আপে ক্লিক করবেন, সেট আপে ক্লিক করার পরে দেন আপনার এসডিকে পার্টটা এখানে চাবে, এসডিকে পার্টটা সিলেক্ট করে দেবেন। এসডিকে পার্টটা কোনটা, সেটা হলো যে আপনি যেখানে সোর্স এবং এসডিকেটা সিলেক্ট করেছেন সেখানে কিন্তু এটা চাবে। সেখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, দেন প্রজেক্টের একটা নাম দেবেন। আপনি সেম নামটাই রাখলেন, প্রজেক্টের একটা লোকেশন দিতে হবে, প্রজেক্টটা কোথায় সেভ হবে। আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, দিস উইন্ডো তো ওপেন করতে চাচ্ছেন, আপনার ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, প্রজেক্ট রেডি। ওকে, বেসিক প্রোগ্রামটা আমরা কিন্তু রান করতে পারছি। যদি প্রিন্ট দিয়ে আরো অন্য কিছু রান করতে চাই তাহলে করতে পারবো। আবার যদি আমি লিখি, দেখেন আমি যে বললাম আপনারা কেন এডিটর প্রথম প্রথম সাজেস্ট করবেন এবং করবেন না, তার মধ্যে দেখেন আমি এখানে প্রিন্ট লিখলাম, মাত্র পি দিলাম, অটোমেটিক আমাকে কোডগুলো সাজেস্ট করতেছে। তার মানে আমি এখানে কোড না লিখে কি করলাম, প্রিন্টে এন্টার করলাম, অটোমেটিক কোডটা জেনারেট হয়ে গেল। এখন আমি আমার মতো হাই সাপোজ একটা মেসেজ আমি এখানে দিলাম, ধরেন এটাই আমার প্রোগ্রাম, তার মানে এটা কিন্তু অটো সাজেস্ট করতেছে, আমাকে অটো সাজেস্ট করতেছে। তো আপনারা কি করবেন, এখানে করবেন, ঠিক আছে। করার পরে আপনারা অবশ্যই নোটপ্যাডে গিয়ে যাই এই কোডটা সেম হাতে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা সেমিকোলনের গুরুত্ব কি বা একটা ব্র্যাকেটসের গুরুত্ব কি। সাপোজ আমি আর্টটু দেখাই আপনাদেরকে, প্রিন্ট, আমি এখানে ক্লিক করলাম,
কোনো কিছুই দিলাম না, দেখেন আমি কোনো কিছুই দিলাম না, অটোমেটিক একটা ইরর দেখাচ্ছে, কিন্তু আমার নোটপ্যাডে ইরর দেখাবে না। আমি এখানে একটা নাম লিখলাম, নেম দিয়ে দিলাম সাপোজ, কিন্তু আমি এখানে কোনো কিছু দিলাম না, সাথে সাথে ইরর দেখাচ্ছে। সেমিকোলন দিলাম না, ইরর দেখাচ্ছে, কিন্তু আমার নোটপ্যাডে কিন্তু সেটা দেখাবে না, সেটা নিয়ে নেবে, সেভ করে নেবে। যখন আমি রান করবো তখন কিন্তু ইররটা বুঝতে পারবো। আমি রান করলাম, সাথে সাথে আমার এখানে ইরর চলে আসলো। এই দেখতে পাচ্ছেন আমার কোন জায়গায় ইরর হয়েছে এবং কী কারণে ইরর হয়েছে সব কিছু এখানে দেখাচ্ছে। তাহলে আমার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা প্রথমে এখানে করবেন, ঠিক আছে, প্র্যাকটিস করবেন এখানে, দেন আপনারা নোটপ্যাডে গিয়েও প্র্যাকটিস করবেন। শেষ, আমাদের হেলো ওয়ার্ল্ডটা রান করেছি। আচ্ছা, এখন প্রথম কথা হলো আপনি যখন একটা প্রোগ্রাম ক্রিয়েট করবেন, সব কিছুর একটা স্টার্টিং পয়েন্ট লাগবে। স্টার্টিং পয়েন্ট থেকেই কিন্তু আপনার প্রোগ্রামটা এক্সিকিউট হবে, ঠিক আছে। এখন স্টার্টিং পয়েন্ট হলো ডাট ল্যাঙ্গুয়েজে ভয়েড মেইন, এটা হলো স্টার্টিং পয়েন্ট, মেইন পয়েন্টটা। এখন আসেন, এখানে অনেকের প্রশ্ন হতে পারে ভয়েড কি মেইন কি, এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করি। ভয়েড এটা হলো একটা রিটার্ন টাইপ, এটা হলো একটা মেথড, তার রিটার্ন টাইপ হলো ভয়েড। সে আসলে কোনো কিছু প্রিন্ট করবে না, ভয়েড কোনো কিছু রিটার্ন করবে না, ঠিক আছে। এটা হলো মেইন, হলো একটা নেম। আপনি এখানে অ্যাজ ইউজুয়াল অন্য কিছু দিতে পারেন, আপনি আপনার মতো করে মেথড তৈরি করে নাম দিতে পারেন, বাট আপনার মেইন যে মেথডটা যেখান থেকে শুরু হবে তার নাম অবশ্যই মেইন দিতে হবে। কারণ মেইন দিলে আমাদের প্রোগ্রামটা এখান থেকে, সে যখন আমরা রানে ক্লিক করবো তখন খুঁজবে কোন জায়গায় ভয়েড মেইন লেখাটা আছে, তখন প্রোগ্রামটা ওই জায়গায় ঠিক চলে যাবে এবং ওখান থেকে সে এক্সিকিউশনটা শুরু করবে, ওখান থেকে স্টার্ট হওয়াটা শুরু করবে। সেম ভয়েড মেইন, এটা মাস্ট বি দিতে হবে, এখান থেকে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে। এটা কি, এই যে আপনার দুইটা ব্যাকেট দিলাম, এই ব্যাকেটটা কি? ব্যাকেটটা হলো মূলত প্যারেনথিসিস, দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দিয়েছি। ফার্স্ট ব্র্যাকেট আমরা দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম, এটা হলো আমাদের একটা প্যারেনথিসিস। এই প্যারেনথিসিসের মধ্যে আমরা প্যারামিটার পাস করবো, সেটা আমি ভবিষ্যতে আলোচনা করব কিভাবে কি করব। জাস্ট আজকে এইটুকু জানে রাখেন, এটা হলো আমাদের সিনট্যাক্স। দেন আমরা কালি ব্রেস দিব, ওপেনিং কালি ব্রেস এবং ক্লোজিং কালি ব্রেস, এই দুইটা দিয়ে জাস্ট আমরা আমাদের এটার একটা ব্লক তৈরি করলাম যে আমাদের মেইন মেথডের রেঞ্জ হলো 3 লাইনের ভিতর। এই 3 লাইনে আমাদের মেইন মেথডের রেঞ্জ, ঠিক আছে। এখন এখানে আমরা জাস্ট, আমি যে লিখলাম প্রিন্ট, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই প্রিন্ট দিয়ে কী বোঝায়, প্রিন্ট আসলে কি। দেখেন, কোনো কিছু আমরা কনসোলে প্রিন্ট করার জন্য আমরা যে প্রিন্ট ক্লাসের মধ্যে যে মেথডটা আছে আমরা সেই মেথডটা কিন্তু ব্যবহার করি। এখন প্রিন্ট মেথডটা আসলে কী রিসিভ করে এটা আপনার জানতে হবে। প্রিন্ট মেথডটা আপনার অবজেক্ট রিসিভ করে। আমরা যদি এখানে ক্লিক করি, সে কিন্তু অবজেক্টস আছে, তাকে আপনি যেটা দিবেন সে সেটাই প্রিন্ট করবে। যে কোনো একটা অবজেক্ট দিতে হবে, যে কোনো কিছুর অবজেক্ট দিতে হবে এবং সর্বশেষ আপনি সেমিকোলন দিয়ে প্রিন্ট মেথডটাকে আপনি ঠিক করতে হবে। প্যারামিটার হিসেবে চিন্তা করতে হবে যে প্যারামিটার আসলে কী চায়। প্যারামিটারের সে বিভিন্ন অবজেক্টের ভ্যালু চাচ্ছে, আমরা এখানে দিয়ে দিলাম ভ্যালু হাই, সাপোজ হাই দিয়ে দিলাম। এখন দেখেন, আপনি যখন এই বাটন প্রিন্টের উপর আপনি কন্ট্রোল ধরে ক্লিক করবেন, তাহলে ডকুমেন্টেশনটা পড়তে পারবেন যে প্রিন্ট মেথডটা আসলে কী করতেছে, কোথা থেকে কী করতেছে, কীভাবে কাজ করতেছে। প্রিন্ট মেথডের বিভিন্ন ডকুমেন্টেশন এখানে আপনি পড়ে পড়ে বুঝতে পারবেন সেটা কোন ধরনের টাইপের মেথড, ভয়েড টাইপের মেথড, সে কোনো কিছু রিটার্ন করে না। মেথডের নাম কি, প্রিন্ট, কারণ আমি এই জন্য কল করছি, মেথডের নাম ধরে কিন্তু আমি কল করছি। দেন প্রিন্ট মেথডটা কী রিসিভ করে, প্যারামিটার হিসেবে সে আমার থেকে রিসিভ করতেছে অবজেক্ট, আমি তাকে অবজেক্ট দিতে হবে এবং অবজেক্ট নিয়ে সে কীভাবে কাজ করে তার বিভিন্ন ডিটেলস এখানে লেখা আছে। তার সাথে যদি সব কিছু মিলে দেন সে এক্সিকিউশন হবে, আদারওয়াইজ হবে না। এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, কারণ আপনারা প্রথম লেকচারে এত কিছু বুঝবেন না। আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে কোনটা কীভাবে কাজ করে, সব কিছু কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে কাজ করে। আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছিল হাই, এই লেখাটা সুন্দরভাবে প্রিন্ট করতেছে। আচ্ছা, এখন এখানে কারো কোনো সমস্যা আছে? ভাই মনে হচ্ছে কারো কোনো সমস্যা নেই। আসলে আমি সব কিছু দেখে দেখে ধরে ধরে বোঝাচ্ছি, ঠিক আছে, একটু সময় লাগবে, হয়তো বোরিং হইতে পারেন আপনারা, কিন্তু বিষয়টা আমার উদ্দেশ্য যে আপনি বেসিকটা বুঝেন, কীভাবে কী হচ্ছে, কীভাবে একটা জিনিস রান হচ্ছে। আপনি এটা না জানলে আসলে ভবিষ্যতে গিয়ে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার একটা ইরর হলো, আপনি বুঝতে পারবেন না যে এটা কী জন্য হলো, কী কারণে হলো। এই জন্য আমি জিনিসটা এক্সপ্লেন করে করে বোঝাচ্ছি, ঠিক আছে। কারণ সামনে যত আপনারা আরেকটু উপরে উঠবেন, আস্তে মিড লেভেল হাই লেভেল যাবেন, তখন কিন্তু আসলে আপনারা এগুলো তখন আমরা অ্যাভয়েড করে যাব। ফ্লাটারে গেলে তখন আমি আপনাদেরকে ধরে ধরে এটা বুঝাবো না, কারণ তখন তো আমি কোড করে করে ডাইরেক্ট চলে যাব, সেটা আমি আপনাদের লজিকগুলো বুঝাবো। আচ্ছা, বেসিক প্রোগ্রামের ক্ষেত্রে এই জিনিসটা আমি অলরেডি এগুলো নিয়ে কথা বলে ফেলছি, কিভাবে কি করতে হয় সেটার একটা ডকুমেন্টেশন আমি এখানে তৈরি করলাম। বেসিক ডাট প্রোগ্রাম ফর প্রিন্ট নেম। এখন নেম কীভাবে প্রিন্ট করতে হয় সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি আমার নামটা এখানে প্রিন্ট করলাম, জাস্ট এইটুকুই। আমি আমার নামটা এখানে প্রিন্ট করলাম। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলে আপনাদের অ্যাসাইনমেন্টটা হলো আপনারা আপনাদের নাম, ঠিকানা সব কিছু প্রোগ্রামের মধ্যে প্রিন্ট করে দেন আউটপুট বের করে আপনারা অ্যাসাইনমেন্টটা জমা দেবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে।
এখন আসেন ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবল সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা জানাবেন আপনারা। ভেরিয়েবল সম্পর্কে কেউ জানেন? ডাটা টাইপ, এখানে ডাটা আমরা টাইপ যারা আছি একটু রেসপন্স করবো, হ্যাঁ। ডাটা টাইপ যেমন ইন্টিজার, স্ট্রিং, তারপর বুলিয়ান, বুল, যেগুলো এগুলোকে বলে না ভেরিয়েবল। না, রং অ্যান্সার। আর কেউ জানেন ভেরিয়েবলটা কি? আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করতেছি। আর যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা স্টোর করা হয়, বিভিন্ন টাইপের ডাটা। ওকে ওকে, থ্যাংক ইউ, কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আর ভাই যেটা বলছেন সেটা হলো যে ডাবল ইন্টিজার, সেটা হলো যে আপনার ডাটা টাইপ, সেটা ভেরিয়েবল না। ওকে, ক্লিয়ার। এখন আসেন ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবল আর কন্টেনার্স, একটা কন্টেনারের মতো, ঠিক আছে? একটা কন্টেনার যেমন আমরা চাল ডাল সব কিছু রাখতে পারি, সেম ধরেন ভেরিয়েবলটা সেম। ইউজ টু স্টোর ভ্যালু ইন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা বিভিন্ন ভ্যালু স্টোর করার জন্য ভেরিয়েবল ব্যবহার করে থাকি। There are different type of variable where you can keep different kinds of the values. আপনি different টাইপের different ভ্যালু কিন্তু আপনি ভেরিয়েবলে স্টোর করতে পারবেন। Here is an example of creating variable and initialize it. আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটার উপর ভেরিয়েবলের নামটা কি, বার এবং নেম ইজ ইকুয়াল টু জন, একটা আমি ভ্যালু স্টোর করেছি। এখন আপনি বলতে পারেন যে আমি কোন ধরনের ডাটা টাইপ স্টোর করছি, সেক্ষেত্রে আমি বলবো যে এটা হলো স্ট্রিং টাইপের একটা ডাটা টাইপ স্টোর করেছি, এই ভ্যালুটা আমি স্টোর করেছি। তাহলে সেম জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন, প্রথমে আমাদের কি করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা এখন আপাতত বার কিওয়ার্ডটা ব্যবহার করতেছি। বার হলে এমন একটা স্পেশাল টাইপ কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডের মধ্যে আপনি ডাটা ল্যাঙ্গুয়েজে এটা একটা ভালো ফিচার যে ভারের মধ্যে আপনি উল্লেখ করতে হবে না যে আপনি কোন ধরনের ডাটা এখানে স্টোর করতেছেন। আপনি কি স্ট্রিং টাইপের ডাটা স্টোর করতেছেন, না ইন্টিজার টাইপের ডাটা স্টোর করতেছেন, না বুলিয়ান টাইপের স্টোর করতেছেন। আপনার ডাটা টাইপ থেকে সে ব্যাকএন্ডে তার যে মেথড আছে তা ডিপেন্ড করে নেবে যে আপনি স্ট্রিং টাইপের ডাটা এখানে স্টোর করেছেন। এটা হলো বারের একটা স্পেশালিটি। বার সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে মানে আমি ডিটেলসে কথা বলেছি, সেখান থেকে দেখে নেবেন। সাপোজ আমি নেম ইজ ইকুয়াল টু, এখানে আমি আমার নামটা এখানে রাখবো, আমি আমার নামটা এখানে স্টোর করলাম। এখন দেখেন, এটা হলো স্ট্রিং টাইপের ডাটা টাইপ। হ্যাঁ, আমাদের ভেরিয়েবলের নাম হলো নেম। এই যে নেমটা দেখছেন, এটা হলো যে আমাদের ভেরিয়েবলের নাম, ঠিক আছে? আমাদের যে কন্টেনার নাম হলো নেম। তো আমি যদি বলি যে এই নেম নামে কন্টেনারটা নিয়ে আসো, তাহলে আপনি অবশ্যই কন্টেনারটা নিয়ে আসবেন। এখন আমি যদি বলি যে বার এজ, ঠিক আছে, এজ, তো সেম আমি যদি এখানে আমার এজটা দিয়ে দিচ্ছি সাপোজ 26। হ্যাঁ, দেখেন এখন আমি যদি বলি এই যে কন্টেনার নিয়ে আসো, তাহলে আপনি বুঝবেন না যে কোন কন্টেনার আসবেন। এখানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকগুলো কন্টেনার থাকবে, হ্যাঁ, অনেকগুলো ভ্যালু থাকবে। তাহলে আমি তাকে স্পেসিফিকভাবে ডাকতে হবে যে হ্যাঁ তুমি এই কন্টেনারটা নিয়ে আসো, এটা ধরে এখানে দাও, বা এটা নিয়ে কাজ করো, এটা নিয়ে যোগ করো, বিয়োগ করো, সেটা আমার স্পেসিফিকভাবে ধরতে হবে। সেই জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এবং ভেরিয়েবলের নাম অবশ্যই ম্যান্ডেটরি দিতে হবে। তাহলে আমি দুইটা জিনিস আপনাদেরকে বুঝালাম। এখন ধরেন আপনি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জাস্ট কী করতে হবে, এই যে প্রিন্টে ক্লিক করলাম। এখন দেখেন আমি তো ওখানে কি করলাম, আমি অবজেক্ট তৈরি করে দিলাম। সাপোজ মামুনি জিনিসটা আমি এখানে লিখলাম, হ্যাঁ, লেখার পর আমি প্রিন্ট করলাম। এখন দেখেন এখানে আমি অবজেক্টটা তৈরি করলাম, অবজেক্ট ভ্যালু দিলাম একটা, সে যে প্যারামিটার যেটা রিসিভ করে সেটা দিলাম। কিন্তু না, আমি যদি এখন কি দিয়ে দিই, আমার ভেরিয়েবলের নামটা পাস করে দিই, দেখেন আমি এখানে কিন্তু নেম পাস করে দিচ্ছি, আমি আর অন্য কিছু পাস করিনি। তাহলে আমার প্রোগ্রাম কীভাবে বুঝলো? আমি প্রোগ্রামটা যদি রান করি, দেখেন মামুন এসেছে। আমি যদি এখানে একটু ভেরিয়েবলের ইয়াটা চেঞ্জ করি, আমি এই লেখাটা ধরেন এখানে লিখলাম, হ্যাঁ, লেখার পর আমি এখন প্রোগ্রামটা চেঞ্জ করলাম। দেখেন হাই আই এম মামুন। এই যে আমার এখানে আউটপুটটা দেখতে পাচ্ছেন আপনারা, আপনাকে একটু কথা বলবো, আউটপুট কি দেখা যাচ্ছে? টার্মিনালে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টার্মিনালে আউটপুটটা দেখা যায়। হ্যাঁ, এই যে আউটপুটটা আমি একটু বড় করে দিলাম, হ্যাঁ, আউটপুটটা দেখতে পাচ্ছেন। তো আউটপুটটা দেখতে পাচ্ছেন, কারণ আমি তো এখানে জাস্ট কিছু নেম লিখেছি। তাহলে আমি তাকে কল করেছি ভেরিয়েবলকে, যে নেমের ভিতরে যেটা আছে সেটাই আমাকে প্রিন্ট করে দেখো। এখানে XYZ থাকতে পারে, আমি এখানে উল্লেখ করি না যে হাই আই এম মামুন এই লেখাটা আমার প্রিন্ট করতে হবে, আমি এখানে ডাইরেক্ট লিখি না। আমি জাস্ট ভেরিয়েবলকে কল করেছি, ভেরিয়েবল ভিতরে যা কিছু আছে সব কিছু সে আমাকে আউটপুটে দেখাচ্ছে। এটা হলো ভেরিয়েবলের স্পেশালিটি, এবং ভেরিয়েবল আমরা এই জন্য ব্যবহার করে থাকি। হ্যাঁ, এখন দেখেন আমি এখানে একটা পিকচার আপনাদের জন্য রেখেছি, সেটা হলো ভেরিয়েবল অ্যান্ড ডাটা, দুইটা জিনিস। হ্যাঁ, আমরা মূলত ভেরিয়েবলে কি রাখি, আমাদের ডাটাটা রাখি। ডাটা আমরা যে কোনো ধরনের ডাটা রাখতে পারি, ঠিক আছে? এখন একটা এক্সাম্পল দেখেন আপনি এখানে, ডাটা 55,
এই ডাটাটা আমরা কার মধ্যে রেখেছি? ভেরিয়েবলের মধ্যে রেখেছি, ঠিক আছে? এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা এই ডাটাটা রেখেছি। প্রথমে একটা ডাটা রেখেছি, সেটা হলো যে এই ডাটাটা এখানে ছিল, দেন আমরা এখানে যখন আবার রিপ্লেস করে দিয়েছি ডাটা আমরা 55 রেখেছি। সাপোজ ধরেন এই ভেরিয়েবলের ভিতরে আমার আগের ওল্ড ডাটা ছিল 20, ঠিক আছে? দেন আমি ডাটাকে আপডেট করে সেখানে রেখেছি 55, তাহলে আমার ভেরিয়েবল অটোমেটিক সেটাকে রিপ্লেস করে নেবে। ভেরিয়েবল ওল্ড ডাটাটাকে রিপ্লেস করে সে নিউ ডাটা স্টোর করবে। এই জিনিসটা মাথায় রাখলেন। অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এক্সাম্পলে। সাপোজ এখানে আমি আমার ভেরিয়েবলের ডাটা হলো এটা, হ্যাঁ, আমার ভেরিয়েবলে মেইন ওল্ড ডাটা হলো এটা। আমি প্রোগ্রামটা রান করি, রান করার পরে দেখতে পাচ্ছেন মামুন এসেছে। যখন আমি একটা সাপোজ এখানে আমি দিয়ে দিলাম 26, সেক্ষেত্রে আমি কিন্তু আগের যে ডাটাটা সেটা কিন্তু আমার মেমোরি থেকে সরে যাবে, নতুন ডাটাটা রিপ্লেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নতুন ডাটাটা রিপ্লেস হয়ে গেল। তাহলে এই জিনিসটা আপনি বুঝতে পারলেন। দেন আসেন ভেরিয়েবল টাইপ সম্পর্কে। দে আর কল ডাটা টাইপ। আমরা এখন ডাটা টাইপ নিয়ে কথা বলবো। প্রথমে আসেন ডাটা টাইপের মধ্যে স্ট্রিং। পর স্ট্রিং টেক্সট। টেক্সট জাতীয় আপনি যত কিছু দেখবেন সেটা হলো স্ট্রিং টাইপের ডাটা টাইপ। নাম, XYZ যা কিছু আছে সব হলো স্ট্রিং টাইপের ডাটা টাইপ। মাস্ট বি ইন কোটেশন। আপনি কোটেশনের ভিতরে কিন্তু এই স্ট্রিংটাকে রাখতে হবে। সেমিকোলন দিয়ে দুই পাশে দেখতে পাচ্ছেন যে কোটেশনগুলো আছে সেটা দিয়ে কিন্তু স্ট্রিংটা রাখতে হবে। এটা হলো স্ট্রিংয়ের সিনট্যাক্স। তারপরে আসেন ইন্টিজার। পর আপনি স্টোর করবেন ইন্টিজার ভ্যালু। এটা হলো যে আপনার নাম্বার জাতীয় যত ভ্যালু আছে না, নাম্বার জাতীয় ভ্যালু, সেই ভ্যালুগুলো যেমন 10, 20, 50, 100, 1000 যা আছে এই নাম্বারগুলো আপনি স্টোর করবেন। 1 লাখ, 1.5 লাখ সেই স্টোর ভ্যালুগুলো আপনি স্টোর করবেন। আপনি কিন্তু এখানে ডেসিমেল ইজ নট ইনক্লুড। আপনি এখানে স্ট্রিংয়ের মধ্যে ডেসিমেল আপনি ইনক্লুড করতে পারবেন না, ঠিক আছে? দেন আসেন এখন ডাবলের ক্ষেত্রে। আপনি ডাবলের মধ্যে কি ভ্যালুটা রাখতে পারবেন সেটা হলো যে স্টোর করতে পারে দশমিকযুক্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আপনি ডাবলে রাখতে পারবেন। আপনি এখানেও কিন্তু ডেসিমেল ইনক্লুড করতে পারবেন না। এখন আসেন নতুন একটা ডাটা টাইপের সাথে আপনারা পরিচয় হবেন, সেটা হলো নাম। নাম নামে কিন্তু ডাটা ল্যাঙ্গুয়েজে একটা ডাটা টাইপ আছে ফর স্টোরিং এনি টাইপ অফ নাম্বার। এই নামের সুবিধা হলো আপনি এখানে বোথ রাখতে পারবেন, ইন্টিজার এবং ডাবল দুইটা জিনিসে রাখতে পারবেন। সো যে চারটা নিয়ে কথা বলেছি এবার চারটার এক্সাম্পলটা আমি দেখাচ্ছি। প্রথমে হলো যে আমাদের স্ট্রিং। হ্যাঁ, প্রথমে আমরা একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ ঘোষণা ডিক্লেয়ার করবো। সেই জন্য প্রথমে আবার স্ট্রিং কিওয়ার্ডটা দিতে হবে। স্ট্রিং নেম, নেম নেম দিয়ে তারপর আমরা জাস্ট নেমের মধ্যে আমাদের ভ্যালুটা রাখবো। আমাদের প্রথম ডাটা টাইপ কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আসেন স্ট্রিংটা কি? স্ট্রিংটা হলো একটা কিওয়ার্ড, সেটা আপনারা অলরেডি জানেন। সেটা হলো যে নাম, টেক্সট জাতীয় কোনো কিছু রাখার জন্য আমরা স্ট্রিং ব্যবহার করি। স্ট্রিং হলো একটা কিওয়ার্ড, সেটা হলো যে ডাটা টাইপ আমরা সেই হিসাবে ধরি। এবং নেম হলো আমাদের ভেরিয়েবলের নেম, এবং এটা হলো অ্যাসাইন অপারেটর। দেন আমরা এখানে কি করছি, আমাদের যে কোটেশন দেওয়ার কথা সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিতে পারি, সমস্যা নেই। এবং আমরা লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এটা হলো আমি স্ট্রিং টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমি ইন্টিজার টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করবো। সেই জন্য প্রথমে ইন্টিজার কিওয়ার্ডটা আছে সেটা দিতে হবে ডাটা টাইপ, এবং ইন্টিজারটার নাম দিতে হবে। এখানে দিয়ে দিলাম এজ। দেন এখানে আমি এজের জন্য আবার কোটেশন দিতে হয় না সিনট্যাক্সে, সেই জন্য আমি দিলাম 26। ক্লিয়ার? এখন আসে আমি এখন ডাবল টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করবো, সেই জন্য দিয়ে দিচ্ছি ডাবল। ডাবল আমি দিয়ে দিচ্ছি পায়ের মান। পায়ের মান হলো 3.1416। এটা হলো পায়ের মান। তাহলে এটা হলো একটা দশমিকযুক্ত সংখ্যা, এই জন্য আমি এটাকে ডাবলে স্টোর করে রেখেছি। এখন আসে নাম। হ্যাঁ, দেখেন নাম, নামের মধ্যে আমি এখানে ডিওয়াই দিই, ডাইনামিক টাইপের একটা ডিওয়াইসিতে আমি একটা ডাইনামিক টাইপের ভ্যালু রাখতেছি। সাপোজ আমি এখানে 10 রেখে দিলাম, সেটা কিন্তু স্টোর হয়ে গেল। এখন দেখেন আপনি চাইলে এই নেমের মধ্যে কিন্তু আপনি এখানে ঘোষণা করছি আমি স্ট্রিং, আমি কিন্তু চাইলে এখানে ইন্টিজার রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? কারণ আমি ঘোষণা ডিক্লেয়ার করেছি এটা হলো একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ। সেখানে আমি দেখ এই ভ্যালু টাইপ ইজ ইন্টিজার ক্যান নট বি অ্যাসাইন দ্য ভ্যালু টাইপ অফ স্ট্রিং। আপনি চাইলে স্ট্রিংয়ের মধ্যে কখনো ইন্টিজার রাখতে পারবেন না। আপনি এই জন্য আমরা ভার কিওয়ার্ডটা ব্যবহার করি না, কারণ ভার তো আমাদের যে কোনো সময় সব যেটা সেটা নিয়ে নেয়। এই জন্য আমাদের প্রোগ্রামে কোথায় এরর হয়েছে আমরা প্রোগ্রাম সেভ করার জন্য এই জন্য আমরা সবসময় স্পেসিফিকভাবে ডাটা টাইপ ইউজ করব, সেটা আপনারা বুঝতে পারলেন। এই জন্য আমরা বার কিওয়ার্ডটা খুব কমই ইউজ করি, কারণ আমরা স্পেসিফিকভাবে ডাটা টাইপ দিয়ে ইউজ করি। এখন দেখেন এখানে আমরা নাম দিয়ে ডাইনামিক 10 রাখতে পারি, চাইলেও কিন্তু 10 পয়েন্ট আমরা ইচ্ছা করলে যে কোনো কিছু রাখতে পারি দশমিক সংখ্যা। এটা হলো যে নাম্বার এবং ইন্টিজার দুইটা রাখবেন। আপনার দশমিক দিলে সে অটোমেটিক বুঝে নেবে। টাইপ এটা হলো যে আপনার টাইপ ডাবল, যেমন টাইপ ডাবল, এবং যদি আপনি ইন্টিজার ছাড়া লেখেন তাহলে টাইপ সেই হিসেবে বুঝে নেবে। সেটা হলো আপনার টাইপের ডাটা টাইপ, ইন্টিজার টাইপের ডাটা টাইপ। তাহলে ডাটা টাইপ সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা হয়ে গেল।
এখন আসেন ভুল সম্পর্কে। ভুলে আমরা কি রাখি? বুলিয়ান টাইপের সত্য এবং মিথ্যা পরে স্টোরিং আমরা কি ট্রু আর ফলস, এখানে আমরা ট্রু আর ফলস রাখতে পারবো, হয় ট্রু অথবা ফলস দুইটাই রাখতে পারবো। যখন ধরেন আমাদের একটা কন্ডিশন হলো বা একটা কন্ডিশন জাতীয় কোনো কিছু আমরা লিখবো, হ্যাঁ এটা সত্য হলে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, সেক্ষেত্রে আমরা ভুল টাইপের ডাটা টাইপ নেব ভুল। আমরা এখানে দিয়ে দিচ্ছি ভ্যালু, ভ্যালু ইজ ইকুয়াল টু ট্রু আর ফলস। আমরা এখানে ট্রু রাখতে পারবো অথবা আদারওয়াইজ ফলস রাখতে পারবো। আমরা এখানে দিয়ে দিচ্ছি ভ্যালু 1, ভ্যালু 1 ইজ ইকুয়াল টু ফলস, ভ্যালু এখানে ফলস দিয়ে দিচ্ছি। এখন ফলস টু এদের মধ্যে কিন্তু আপনার, হ্যাঁ এটা অনেকে পছন্দের টেক্সট, কিন্তু টেক্সট না, এটার কিওয়ার্ড ডাইরেক্ট, এটার মধ্যে আপনার স্পেশাল কিওয়ার্ড, এখানে আপনি সেমিকোলন দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই। এখন যদি এখানে আপনি কোনো অন্য ধরনের কোনো কিছু রাখতে চান, সাপোজ এখানে যদি আপনি সেমিকোলন দিয়ে দেন, সাথে সাথে এটা কিন্তু ইরর দেখা দিবে, কারণ আপনি এখানে এই দুইটার বেশি অন্য কিছু রাখতে পারবেন না ট্রু আর ফলসের মধ্যে। দেন আপনারা আসেন, আচ্ছা এগুলো তো আপনাদের হয়ে গেল। তাহলে আচ্ছা এখন বলেন আপনাদের ভেরিয়েবল সম্পর্কে কারো কোনো সমস্যা আছে ডাটা টাইপ সম্পর্কে? ভাই আশা করি নেই ভাই, আছি ওই ওই ট্রু ফলস যেটা ট্রু ফলস এর বল যেটা ওটা যদি মানে প্র্যাকটিক্যালি দেখাই দিতে, মানে একটা লজিক বিল্ড করে এটা ট্রু এটা ফলস বুঝতে সুবিধা আচ্ছা হয়। আচ্ছা, ভুল ট্রু সুবিধা, কারণ আমি জিনিসটা সবগুলো স্টেপ বাই স্টেপ যেতে চাচ্ছি, যাতে করে আমি একবারে জিরো থেকে শুরু করছি, তারপর আপনি বলছেন সেটা আমি এখন দেখাচ্ছি। ধরেন একটা লজিক বিল্ড করতেছি, সেটা হলো ইফ, হ্যাঁ এখানে আসলে হাই লেভেল সামনে অ্যাডভান্সে যাবেন, কিন্তু এই জন্য আমি ওগুলো দেখাচ্ছি না, যাতে করে কনফিউজ হবে, তারপরে দেখাচ্ছি। আচ্ছা জাস্ট আমি দেখাচ্ছি আপনি যাতে বলছেন। এখন ভুল ইফ এটা কি রিটার্ন করে আপনার মনে রাখতে হবে যে এখানে প্যারামিটার মধ্যে আপনার সত্য অথবা মিথ্যা যদি হয় তাহলে ইফ কন্ডিশন কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, ঠিক আছে। এখন ইফের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম ভ্যালু 1 জাস্ট ফলস, ঠিক আছে। আমি এখানে প্রিন্ট স্টেটমেন্টে ঢুকলাম, প্রিন্টের মধ্যে আমরা এখানে করলাম কি, আমি এখানে জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম ওকে, ঠিক আছে। আমি এখানে একটা মেসেজ দিয়ে দিলাম ওকে প্রিন্ট স্টেটমেন্ট, হ্যাঁ। তাহলে আমি আবার চলে আসলাম এলসে, হ্যাঁ এলসে আসি আমি কি করলাম, এলসে আমি দিয়ে দিলাম প্রিন্ট স্টেটমেন্ট করে দিলাম। সাপোজ আপনার বোঝানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম ওকে, দুইটা দিয়ে দিলাম। এখন আপনি বলেন তো আমার এখানে কোন প্রোগ্রামটা রান হবে, কি নট ওকে রান হবে নাকি ওকে রান হবে? এটা হবে আপনার নট ওকে হবে ভাইয়া। হ্যাঁ কেন নট ওকে হবে? কারণ আমার ইপের মধ্যে false। বডিতে কাজ করবে, ফলস হলে সে কাজ করবে না, এবং নট ওকে হলে সে কাজ করবে। এখন ধরেন এই লজিকটা আমরা কখন কাজ করবো, এই লজিকটা নিয়ে আমরা এমন ফ্লাটারে যখন আমরা ইউজার আমাদের এখানে সাইন ইন করার পরে যে নেক্সট যে তখন যে সে আবার লগ ইন করতে চাইবে, তখন তার আগের ভ্যালুটার সাথে আমরা নতুন ভ্যালুটার কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে যখন সে মিল যাবে, তখন কিন্তু আমরা তাকে এই অ্যাক্টিভিটিস থেকে অন্য অ্যাক্টিভিটিসে পাঠাবো, তখন কিন্তু আমাদের এই কন্ডিশনটা কাজে লাগবে। ক্লিয়ার? ট্রু আর ফলস? ক্লিয়ার। হ্যাঁ ওকে। তাহলে ভেরিয়েবল ডাটা টাইপ গেল গা। সিনট্যাক্সটা আপনারা তো বুঝলেন কিভাবে সিনট্যাক্স ডিক্লেয়ার করতে হয়, সেটা আমি দিস ইজ এ সিনট্যাক্স ফর ক্রিয়েটিং এ ভেরিয়েবল। প্রথমে আপনার টাইপ দিতে হবে কোন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছেন, স্ট্রিং, বুলিয়ান, ইন্টিজার, ডাবল, যেটা হচ্ছে সেটা ডিক্লেয়ার করতে পারেন। তার আগে টাইপ দিতে হবে, দেন ভেরিয়েবল একটা নাম দিতে হবে, এবং অ্যাসাইন অপারেটর দিয়ে আপনি ভেরিয়েবলগুলো স্টোর করতে পারেন, ডাটাগুলো স্টোর করতে পারেন। এখন দেখেন ভেরিয়েবলে কিছু রুলস আছে, এটা মাথায় রাখতে হবে। আপনারা যাতে একবারে বিগিনার থেকে শিখছেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সব কিছু শিখাবো বলেছি। দেখেন রুলস অফ ক্রিয়েটিং ভেরিয়েবল ইন ডাট। আপনি যে একটা ভালো মানের ডেভেলপার হবে, আপনার আসলে যদি সবগুলো রুলস ফলো করেন, আপনার কোড দেখে বুঝতে পারবে যে আপনি আসলে কোন মানের ডেভেলপার, ঠিক আছে। প্রথমে আসি রুল সম্পর্কে একটু আলোচনা করি। ভেরিয়েবল নেম আর কেস সেন্সিটিভ, আপনি ভেরিয়েবলের কেসটা খুব সেন্সিটিভভাবে ডিক্লেয়ার করবেন। আপনি এখন রাখবেন, সাপোজ এখানে আমি বলছি, আমি একটু দেখাচ্ছি আপনাকে। ধরেন আপনি এখানে ডিক্লেয়ার করেন ভেরিয়েবল নেম, তা আপনি এখানে নেম না রাখলে আপনি এখানে কি রাখলেন, আপনি জাস্ট এখানে মোবাইল নাম্বারটা রেখে দিলেন, সাপোজ মোবাইল নাম্বারটা রেখে দিলেন, তাহলে এটা কিন্তু হলো না। আপনার এখানে নেমের জায়গায় নেমটাই রাখতে হবে এক্স্যাক্টলি, ঠিক আছে। একটা যুক্তিসম্পন্ন জিনিস আপনি রাখবেন, অযৌক্তিক কোনো কিছু রাখবেন না। হ্যাঁ, ভেরিয়েবল নেম ক্যান, আপনি ভেরিয়েবলে সবসময় আপনি লোয়ার কেস দিয়ে শুরু করবেন, ঠিক আছে। লেটার অ্যান্ড আলফাবেট, আপনি আলফাবেট দিয়ে শুরু করবেন এবং সবসময় লোয়ার কেস দিয়ে ভেরিয়েবলটা আপনি শুরু করবেন। এই ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথিং নাম্বার, আপনি ভেরিয়েবলের নাম্বার দিয়ে আপনি ভেরিয়েবলটা শুরু করতে পারেন না। আপনি এখানে 1 দিয়ে শুরু করলেন, কিন্তু এটা আপনি পারবেন না। আপনি ভেরিয়েবলের শেষে আপনি 1 দিতে পারেন, সমস্যা নেই, 1 দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি আবার একটা ভেরিয়েবলটা আপনি ডিক্লেয়ার করে দেখাচ্ছি, সেটা হলো স্ট্রিং নেম, তারপরে
নেম, এখন আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম অথবা লাস্ট নেম, ঠিক আছে। তাহলে আমি এখানে ফার্স্টের আগে আমি অ্যাপটা বড় হাতে দিতে হবে, ঠিক আছে। অ্যাপটা বড় হাতে দিলে আমার জিনিসটা দেখতে সুন্দর হবে এবং পড়তে বোঝা যাবে, ঠিক আছে। এখন আপনি যদি সাপোজ এখানে লাস্ট নেম দিয়ে দেন, এভাবে দিলেন, তাহলে জিনিসটা পড়তে সুবিধা হলো। ক্লিয়ার? আপনি এখানে একটা নাম দিলেন, দেখতে খুব সুবিধা। এখন আমি যদি এভাবে লিখি, সাপোজ আমি এখানে সব কিছু হজবরল করে নিলাম, একসাথে লিখলাম লাস্ট নেম, দেখেন এখানে কিন্তু আমার একটা সাজেস্ট করতেছে, এটা হলো সাজেস্ট, মূলত আমি যেটা আলোচনা করছি এটা সাজেস্ট করতেছে যে না, আপনি এইভাবে লিখেন না, আপনি আরেকটু সুন্দরভাবে লিখতে পারেন, ঠিক আছে। লোকাল, দেখেন এখানে আপনি সুন্দরভাবে কিভাবে লিখতে পারেন। আমি যেটা বললাম, সেখানে এলটা বড় হাতের দিলেন এবং এনটা বড় হাতের দিলেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হলো। ক্যান নট বি স্টার্ট উইথ নাম্বার দিয়ে আপনি, আর একটা কথা হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় নট অ্যালাউড কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড কখনো ভেরিয়েবলে কিন্তু ইউজ করতে পারবেন না। সাপোজ আপনি যদি এখানে ভেরিয়েবল নামে আপনি ভয়েড দেন, যেমন এখানে আপনি দিয়ে দিলেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন ইন্টিজার ভয়েড, দেন আপনি এখানে ভ্যালু রাখবেন সাপোজ 10-20, আপনি পারবেন না, কারণ আপনি কখনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না ভেরিয়েবলে, ঠিক আছে। ভেরিয়েবল নামে আপনি কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, এটা হলো একটা কিওয়ার্ড, সেটা আপনি ব্যবহার করতে পারবেন না ভেরিয়েবল। ব্যাক স্পেস আর নট অ্যালাউড ইন এ ভেরিয়েবল নেম, আপনি দেখেন এখানে আপনি দিলেন সাপোজ এই যে সেম নাম্বারে আমি দেখছি লাস্ট নেম, তো আমরা এইভাবে দেখি না, নেম লাস্ট নেম, সাপোজ এখানে আমি দিয়ে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম লাস্ট নেম। তো লাস্ট নেমে আপনি এভাবে কখনো লিখতে পারবেন, আপনি এখানে স্পেস দিতে পারবেন। আপনি যদি চান নেম কনভেনশন করার জন্য, সেক্ষেত্রে আপনি আন্ডার স্কোরটা ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনি এইভাবে লেখেন, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। আপনি প্রথম অক্ষর বড় হাতের কখনো দিতে পারবেন, আপনি ছোট হাতের দেন, ছোট হাতে দিতে হবে, এবং দেন আপনি আন্ডার স্কোর দিয়ে জিনিসটাকে আলাদা করতে পারেন। এছাড়া আপনি এবার আন্ডার স্কোর এবং এই দুইটা জিনিস কিন্তু, এই যে ডলার সাইন কিন্তু ভেরিয়েবলে আসলে করে, ভেরিয়েবলে আসলে ডাট ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে ডলার সাইনটা, ডলার সাইন দিয়ে আপনি ভেরিয়েবল রাখতে নামটা ঘোষণা করতে পারেন। এভাবে আপনি কিন্তু করতে পারেন, চাইলে ভেরিয়েবল নামটা আপনি ডিক্লেয়ার করতে পারেন। তাহলে এই ভেরিয়েবল সম্পর্কে বা রুল সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে ভেরিয়েবল নিয়ে? মনে হয় ভাই নেই, তারপরে তো রেসপন্স ভাই বুঝতে পারছি। এখন আছে ডাট কনস্ট্যান্ট নিয়ে। Constant is the type of variable whose value never change in program. Changeable value are must be unchanged. আচ্ছা, কনস্ট্যান্ট কি? আসলে একটা জিনিস কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি? কনস্ট্যান্ট বলতে আমরা বুঝি যে এটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এখন ডাট ল্যাঙ্গুয়েজের সেম অবস্থা, আপনি যদি একটা কনস্ট্যান্ট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সাপোজ কনস্ট্যান্ট পাইয়ের মান কখনো কিন্তু চেঞ্জ হয় না, এটা ধ্রুবক নির্দিষ্ট, এটা আপনি চেঞ্জ করতে পারেন না। 3.1416 এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে আপনি যখন কনস্ট্যান্ট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সেটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। এই কনস্ট্যান্ট দিয়ে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলে সেটা হিপ মেমোরিতে কিন্তু সে অলরেডি জায়গা করে নিয়েছে। আমাদের প্রোগ্রামটা যখন এক্সিকিউট হবে, তখন কিন্তু সেই হিপ মেমোরিতে জায়গা করে নিয়েছে অলরেডি। তার মানে সেটাকে আপনি রান টাইমে কখনো চেঞ্জ করতে পারবেন না। ক্লিয়ার? এখন কনস্ট্যান্ট সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা আমি সামনে আলোচনা করব। আর আপনার যদি এখনই জানার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমার ভিডিও দেখতে পারেন। ফাইনাল কনস্ট্যান্ট নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, সেটা দেখলে অলরেডি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, যারা অ্যাডভান্স আরও বেশি কিছু জানতে চান। আমি একটু দেখাইলাম যে কনস্ট্যান্ট আসলে কী কাজ। তাহলে এই সম্পর্কে তার কারো কোনো কোশ্চেন থাকার কথা না। দেখেন ডাট কনস্ট্যান্ট এক্সাম্পল, আমরা এখানে একটা এক্সাম্পল দেখবো, সেটা হলো ভয়েড মেইন। আমি জানি ভয়েড মেইন দিয়ে কী করি, সেটা হলো আমাদের মেইন এন্ট্রি পয়েন্ট, সেখান থেকে আমরা প্রোগ্রামটা শুরু হয়। কনস্ট পাইয়ের মান 3.14 এবং পাইয়ের মান আমরা যদি পরবর্তীতে চেঞ্জ করতে যাই 4.32 নট পসিবল, সেটা পসিবল হবে না, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে চলে আসেন, আমি এখানে সবগুলা কোড আপাতত রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, রিমুভ করে দিলাম। এখন আসেন, প্রথমে আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি। কনস্ট্যান্ট পাইয়ের একটা মান ডিক্লেয়ার করলাম 3.14, ক্লিয়ার? এখন এই যে পায়ের মানটা আমি ডিক্লেয়ার করলাম, আমি এখানে প্রিন্ট করবো পায়ের মানটা। হ্যাঁ, পায়ের মানটা আমি প্রিন্ট করবো কিভাবে? পায়ের মানটা আমি ধরেন এখানে একটা মেসেজ দিলাম। আমি সাথে সাথে আপনাদের কনভেনশনটা একটু দেখাই, স্ট্রিং ইন্টারপোলেশনটা দেখাই। পাই লিখলাম, দেন আমরা এই যে ভেরিয়েবলটাকে যদি টেক্সটের সাথে সংযুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ডলার সাইনটা ইউজ করব। ডলার সাইন দেওয়ার পর আমরা এখানে জাস্ট ভেরিয়েবল নামটা ইউজ করবো। এটা হলো স্ট্রিং ইন্টারপোলেশন, কনভেনশন ইন্টারপোলেশন, সব কিছু আপনি বলতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন, আমি কিন্তু এখানে পাই দিয়ে একটা মেসেজ দিলাম, তার মানে এটা একটু দেখতে সুবিধা হলো যে পাই, এটা আমি বুঝতে পারলাম। সাপোজ আমি এখানে পাই দিলাম না, আমি এখানে জাস্ট আমার শুধু ভেরিয়েবল নামটা ডিক্লেয়ার করলাম পাই। দেখেন এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আপনার দেখতে একটু
কেমন দেখা যায় 1.14, এটা কি আসলে আপনি বুঝতেছেন না, সেই জন্য একটা মেসেজ আমরা দিয়ে নিচ্ছি পাই, দেন আমরা এখানে ডলার দিয়ে আমরা পায়ের মানটা এখানে পাস করে দেবো। দেন আমি প্রোগ্রামটা রান করলাম, পায়ের মান এখানে দেখাচ্ছে। এখন আসলে কনস্ট্যান্টের কী কারণে চেঞ্জ করা যাবে না, আপনার যদি এখন পায়ের মধ্যে আবার সাপোজ পায়ের মানের মধ্যে আমরা 4.24 রাখতে যাই, দেখেন এটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ করতে পারতেছি না। কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যান নট বি অ্যাসাইন্ড এ ভ্যালু, আপনি কনস্ট্যান্টের মধ্যে কখনো অন্য ভ্যালু আবার অ্যাসাইন করতে পারবেন না, ঠিক আছে। দেখেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই ইন্টিজার এজ ইজ ইকুয়াল টু 26, সাপোজ আমার এখন বয়স আবার বাড়ছে, এজ ইজ ইকুয়াল টু 30, আমি কিন্তু চাইলে এজের মধ্যে 30 রাখতে পারতেছি। দেখেন আমি প্রিন্টটা প্রোগ্রাম দিয়ে একজ্যাক্টলি স্টেপ বাই স্টেপ কাজ করে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এখানে আমি ডাইরেক্ট প্রিন্ট করে দিলাম, কি প্রিন্ট করলাম আমি এখানে প্রিন্ট করলাম আমার এজ, সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম এজ ইজ ইকুয়াল টু, আমি এখানে জাস্ট ইন্টারপোলেশন করে এজটাকে পাস করে দিচ্ছি। এখন দেখেন এজটা পাস করা হয়ে গেলে আমি এখন প্রোগ্রামটা রান করি, রান করার পরে দেখছেন এজ কিন্তু 30 দেখাচ্ছে। কেন 30 দেখাবে কেন, আমার তো আগে এজ ছিল 26, তাহলে 26 দেখাচ্ছে না কেন, দেখাচ্ছে না এই কারণে সে কিন্তু প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করে। দেখেন কীভাবে এক্সিকিউট করে সেটা আমি এখন দেখাচ্ছি। প্রিন্ট করলাম, আমি প্রিন্ট করার পরে আমি এখানে আবারও সেম এজ ইজ ইকুয়াল টু আমি এখানে দিয়ে দিলাম, ইন্টারপোলেশন করে আমার এজটাকে আমি পাস করে দিলাম। পাস করার পরে এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে একটু লক্ষ্য রাখেন আপনারা, প্রথমে আসলে কি এজ 26, তাহলে ভাই এজ যখন 26 আসলে আমার ফাইনাল পজিশনে 30 আসলো কি জন্য, কারণ এই জন্য আসলো যখন আমার প্রোগ্রামটা এই পর্যন্ত আসলো, এই লাইন পর্যন্ত যখন আমার প্রোগ্রামটা এক্সিকিউট হলো তখন আমার এই ছিল 26, দেন আমার প্রোগ্রামটা আবার 5 নাম্বার লাইনে চলে গেলো, তখন সে দেখলো যে না, সে সাথে সাথে ভ্যালুটা চেঞ্জ করলো, না আমাকে এখন ইনস্ট্রাকশন নিতে হচ্ছে যে আমার এখন এজ 30 হয়ে গেছে, আমার এখন 26 নেই, সে তখন কী করলো এখান থেকে রিপ্লেস করে দেন আমার এই যে চলে গেলো এটাকে আবার 30 করে দিল। করার পরে সে লাস্টে আবার দেখলো যখন প্রিন্ট করলো, তার মানে কি আমি এখন আরেকটাকে দেখাচ্ছি কীভাবে ভেরিয়েবলের মানটা আমরা আপডেট করি, ওল্ডটাকে যখন আমরা সর্বশেষ যেটা থাকবে সেটাই কিন্তু রিপ্লেস করবে, কিছুক্ষণ আগে দেখিয়েছি। তার মানে আপনি বুঝতে পারলেন এ থেকে যে আমার 30টা কিন্তু অলরেডি রিপ্লেস করে ফেলছে, কাকে রিপ্লেস করে ফেলছে 26, এখন আমার ফাইনাল পজিশনে এজ কত, আমার ফাইনাল পজিশনে এজ আছে 30, সেক্ষেত্রে অবশ্যই 30 দেখাচ্ছে এখানে, দ্যাটস ইট। তাহলে এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একটা প্রশ্ন ছিল, জি বলেন। এখানে এজ নামে দুইটা ভেরিয়েবল বানাইছে, এখন দুইটা ভেরিয়েবলের নাম কি এক হইতে পারে? এটা আমি একটু ক্লিয়ার করছি। দেখেন এজ নামে এখানে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার এজ, ঠিক আছে। আমি জাস্ট এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করছি। আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা একটা আমি দেখাচ্ছি। সাপোজ আমি যখন ইন্টিজার এজ নিয়ে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সেটা কখনো পসিবল হবে না। আমি এখানে 30 দিলাম, এটা পসিবল না, সেটা এজ কি হয়ে গেল অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ইরো চলে আসলো, এটা কখনো সম্ভব না, ঠিক আছে। যেমন এই হলো লাইভ ক্লাসের সুবিধা, কারণ আপনি আমার প্রশ্ন করেন আমি আপনার অ্যান্সারটা দিয়ে দিলাম, কিন্তু আমি যখন ভিডিও তৈরি করলাম আপনি ওখানে দেখলেন, ঠিক আছে, কিন্তু আপনার প্রশ্নটা আসলে সেটা আপনি করতে পারতেছেন। দেখেন এখন যে আমি একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, কিন্তু এর আগে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করিনি, আমি আগেরটা নিয়ে কাজ করেছি, ঠিক আছে। ক্লিয়ার ভাই? যখন আমরা ডাটা টাইপ ডিক্লেয়ার করব তখন হচ্ছে একটা নামে শুধু একটা ভেরিয়েবল থাকতে পারে, আর ডাটা টাইপ ডিক্লেয়ার না করলে ওই নামে একাধিক ভেরিয়েবল নিয়ে করতে পারবো। না না, কখনো আপনি একাধিক ভেরিয়েবল নিয়ে কাজ করতে ধরেন আপনি যখন ডাটা টাইপ নিয়ে এজ দিয়ে কাজ করতেছেন, তার মানে এটা হলে এই এজটাই মূলত, এটা আপনি এখন গ্লোবালি অ্যাড করেছি আমি, ধরেন এটা আমি গ্লোবালি কাজ করতেছি, সেই জন্য এই এজটা আমার এই প্রোগ্রামের এই বডি থেকে এই বডি পর্যন্ত কিন্তু একটা এজে থাকতে পারবে, এটা আমি বুঝাচ্ছি। কারণ এই ব্লকের ভিতরে আপনার একটা এজ থাকতে পারে। সাপোজ এখানে আমি আরেকটা মেথড তৈরি করলাম, এখানে আমি দিয়ে দিলাম ভয়েড ডিসপ্লে নামে ডিসপ্লে, ঠিক আছে। এখন আমি এখানে ইন্টিজার এজ রাখি, অসুবিধা নাই, আমি এখানে রেখে দিচ্ছি আমার 100, তাহলে আমার এখানে কোনো অসুবিধা নেই, আমি এখানে এজ রাখতে পারতেছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাইলে এখানে আবার এজ রাখতে পারবো না, ডাটা টাইপ দিয়ে এজ রাখতে পারবো না, জাস্ট আমি এই এজ নিয়ে কাজ করতে পারবো। আমার এই ব্লক মনে রাখতে হবে যে এই ব্লকের ভিতরে আমি এজ নিয়ে বারবার কাজ করতে পারবো, সেক্ষেত্রে এই এজটাই কিন্তু কল হবে, আদারওয়াইজ অন্য কিছু কল হবে না। আশা করি আমার আপনার উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে এই বিষয়ে? কনস্ট্যান্টটা কেন দরকার পড়ে আমাদের? আচ্ছা কনস্ট্যান্টটা, আচ্ছা প্রশ্নটা বুঝিনি, আপনি ক্লিয়ার একটু করেন, আপনার কথা সাউন্ডটা আসতেছে না, তাহলে আমি একটু। কি করা যাবে কিনা, ওটা কনস্ট্যান্টটা দরকার পড়ে কেন? আচ্ছা কনস্ট্যান্টটা কেন দরকার পড়ে সেই বিষয়টা আমি বলছি আপনাকে। যেমন আমি একটা জিনিস চাচ্ছি যে আমার এটা কখনো চেঞ্জ হবে না। যেমন দেখেন কেন চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার বয়স হবে, এখানেই বলতেছি আমার বয়স হবে
26। এই প্রোগ্রামে কখনো আমার এই বয়সটা চেঞ্জ হবে না। আমি যতই কাজ করব আমি চাচ্ছি যে আমার এই ভেরিয়েবলে কেউ টাচ করতে পারবে না, আমার এই পায়ের মান কেউ কখনো চেঞ্জ করতে পারবে না। আমি এটা চাচ্ছি যে আমার এটা কেউ চেঞ্জ করতে পারবে না। ভুলবশত যদি আমি এই পাইটাকে আবার কখনো বা আমার কোনো ফাংশনে অথবা কোথাও অ্যাড করে ফেলি, তাহলে তো তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। আমি তো চাচ্ছি না সেটা চেঞ্জ হয়ে জন্য। আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলছি যে এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না, এটা আমার ফাইনাল ডিসিশন। সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধার জন্য আমরা কনস্ট্যান্ট ইউজ করব। ভাই কথা বলেন, কারো যদি সমস্যা না থাকে তাহলে তো আমি একটু আগাতে হবে, ঠিক আছে? ভাই ঠিক আছে, তাহলে বুঝলেন। হ্যাঁ, তারপরে নেম কনভেনশন ফর ভেরিয়েবল ইন ডার্ট। কীভাবে আপনি একটা নেম কনভেনশন করবেন সেটা আমি তো আপনাদেরকে বলেছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন, ইট ইজ এ গুড হ্যাবিট, আপনার জন্য একটা ভালো হ্যাবিট ফলোইং দ্য নেম কনভেনশন ইন ডার্ট ভেরিয়েবলস। দ্য ভেরিয়েবলস নেম শুড স্টার্ট উইথ লোয়ার কেস। আপনি সবসময় ভেরিয়েবল নামটা লোয়ার কেস দিয়ে শুরু করবেন। অ্যান্ড এভরি সেকেন্ড ওয়ার্ড ফার্স্ট লেটার উইল বি আপার কেস। আপনি সবসময় সেকেন্ড ওয়ার্ডের লেটারটা আপনি আপার কেস দিয়ে শুরু করবেন। লাইক নাম ওয়ান ফুল নেম, দেখতে পাচ্ছেন ফুল এবং নেমের জায়গায় আমি কিন্তু এনটা বড় হাতে দিয়েছি, ঠিক আছে? দ্যাটস ইট। এইভাবে কিন্তু আপনি নেম কনভেনশনটা ইউজ করবেন। এখন আছে নেম কনভেনশনের এক্সাম্পলটা একটু দেখি। প্রথমে আসেন বার ফুল নেম, এটা কি নট স্ট্যান্ডার্ড হয়। আপনি হ্যাঁ হয়েছে, আপনার ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়েছে, বাট এটা একটা স্ট্যান্ডার্ড হয় নাই। আপনার এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছেন, সেটা একটা স্ট্যান্ডার্ড হয় নাই। কিন্তু স্ট্যান্ডার্ড হয়টা কোনটা? স্ট্যান্ডার্ড হয়েছে বার ফুল নেম। এনটা যখন আপনি বড় হাতের দেবেন তখনই কিন্তু আপনার মানে নেম কনভেনশনটা স্ট্যান্ডার্ড হতে এসেছে। এটা করে আপনার একটা ডেভেলপারের মানটা বাড়ে, ঠিক আছে? আপনার কোডটা অন্য কেউ যখন পড়বে তখন কিন্তু সে কোডটা ইজিলি বুঝতে পারবে, সুন্দর হবে। তাহলে ভাই এখন আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা আছে এই বিষয়ে? কোনো অসুবিধা নাই। সে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।